মোটর পাইপ দেখো, হ্যাঁ ওই তো নিচে ঝাম করে ফেলানোর সিস্টেম দেখো। নমস্কার, কেমন আছেন সবাই? আজ রবিবার, আজ আমাদের দীঘায় লাস্ট দিন, তাই সন্ধ্যেবেলা সকলে মিলে রেডি হয়ে নিয়েছি সায়েন্স সিটিতে ঘুরতে যাব বলে। আমরা সবাই এখন বেরিয়েও পড়েছি, এখান থেকে একটা অটো ধরে সায়েন্স সিটিতে চলে যাব। এই যে দেখুন, আমরা পৌঁছেও গেছি দীঘার সায়েন্স সিটিতে, এবার ভেতরে প্রবেশ করব। প্রথমেই আমরা সেই টিকিট কেটে নিয়েছিলাম সায়েন্স সিটি দেখার জন্য 40 টাকা করে, আর স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি শো দেখবো বলে 30 টাকা করে টিকিট নিয়েছিল পার হেড। এখন আমরা সকলেই সায়েন্স সিটির ভেতরে ঢুকে যাচ্ছি। এখানে টিকিট দিয়ে তারপর ভেতরে প্রবেশ করতে হবে। এই শোটা 6:30টায় শুরু হয়ে যাবে, এই কারণে আমরা খুব তাড়াহুড়ো করে ওই বিল্ডিংয়ে গেছিলাম। আমরা চলে এসেছি এই দিকের বিল্ডিংটায়। এই যে আপনারা ওপরে দেখতেই পাচ্ছেন যে লেখা আছে স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সেন্টার। এখানে সায়েন্স সিটিতে এসে আজকে স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি শো দেখবো, তার জন্যই ভেতরে ঢুকবো। এখানে জুতো খুলে রেখে ভেতরে দিতে হবে। আমরা তো স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমির শোটা দেখব, এই কারণে এই স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি শোর হলে ঢোকার আগে আমাদের কিছু ছবি এই বারান্দায় টাঙানো আছে। সেই ছবিগুলো হলো ভারতীয় এবং বিশ্বের মহাকাশ অভিযান রিলেটেড কিছু ছবি। তো সেই ছবিগুলো আগে দেখে নিই, তারপর হলের ভেতরে ঢুকবো। টাইম হয়ে গেছে, এবার চলুন হলের ভেতরে যাই, না হলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। আপনারা যদি কারোর রিং এসে যায় এমার্জেন্সি, সঙ্গে সঙ্গে মিউট করে নেবেন। এর ভিতরে কেউ ছবি তুলবেন না। অবজারভেটরি বা এসডিও এবং 2010 সাল থেকে এটি অবিরাম সূর্যকে পর্যবেক্ষণ করে চলেছে। ভাই এর আগে সায়েন্স সিটিতে আসছি 3D শো দেখেছি। 3D শো দেখার কারণে আজকে ভাবলাম স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি শো দেখি, কিন্তু স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি শোয়ে যে 30 টাকা করে টিকিট পার হেড একদম বেকার। আপনারা এলে কতগুলো দেখবেন না। এই দিকের দেওয়ালে লেখা রয়েছে যে এই শোয়ের কত টাকা এবং এই শোয়ের টিকিট কোথা থেকে দেওয়া হবে। সায়েন্স সিটির এই জায়গাটিতে দেখুন, খুব সুন্দরভাবে ফুল গাছ লাগানো আছে। অনেক রং বেরঙের ফুল গাছ লাগানো আছে, লাইট করেছে, বেশ দেখতে খুব সুন্দর লাগছে। আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো দেখে। সত্যি পুরো প্রজাপতি লাগছে। এখানে একটি জলের পাম্প বসানো আছে, কিন্তু এর সোর্স কোথা থেকে বুঝতেই পারছি না। এই মনে হয় ওর মাঝখানে জলটা যে পড়ে, মানে মাঝখানে যে জলটা মানে এইটা না দেখ বুঝে যাবে। এইটা ওই তো মাঝখানে বুঝে যাবে। হ্যাঁ দেখছো, ওই দেখো মাঝখানে মোটা পাইপ দেখো বুঝে যাবে। দেখো দেখছো ওই পাইপে জল উঠে দিয়ে এ হরে ওই আবার যেই পড়ে দেখো ওই তো মাঝখানে মোটর পাইপ দেখো, ওই তো নিচে ঝাম পাড়া ফেলানোর সিস্টেম দেখো, ওই নিচে ঝাম পাড়া ফেলানোর সিস্টেম দেখো।
দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি তখন দেখে দেখে বলি এইটা চকচক করছে কি না ভাই। এই ফলটাকে আরে এই পামটাকে সামনে থেকে দেখলে খুব ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে যে ওর মাঝে একটা ভিতরে থেকে কানেকশন করা ছিল, একটা রড বসানো আছে, ওর ভেতর থেকে বোধহয় জলটা উঠছে দিয়ে আবার আমরা কেউ প্রথমে বুঝতে পারিনি, আমার মা ভালোভাবে দেখেই জানালো যে এরকম কিছু একটা করা আছে। খুব ভালোভাবে লক্ষ্য করলে তখনই বোঝা যাবে। দেখুন তো বুঝতে পারছেন কিনা। আমাকে এটা ঢুকছে? হ্যাঁ এটাতেই তো সব কিছু আছে। ধরে কথা। এটা অসংখ্য ছবি দিয়ে করা আছে। এই ছবিটা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে অনেক ছোট ছোট ছবি দিয়ে মোনালিসা চিত্র অঙ্কন করা আছে। অনেক ছোট ছোট ছবি দিয়ে এটা তৈরি করা হয়েছে। আপনি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আপনার ছবিটি ভেসে উঠবে, আর আগে যেই কার্টুনের ছবিটা ছিল সেইটা উধাও হয়ে যায়। আপনারা ভাবেন এটা কেন হয়? এটা আসলে একটি অর্ধ প্রতিফলক আয়না। এটা আসলে একটি অর্ধ প্রতিফলক আয়না। এই কারণে আপনি দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই এনারা বুঝতে পারে, সংবেদন যন্ত্রের সাহায্যে বোঝার পরে ওই আলো নিভিয়ে দেয়, তাই আপনি ওই ছবিটা না দেখতে পেয়ে নিজের মুখটা দেখতে পান। আর মানুষ ভাই বলতে এখানে কিনাই কি আছে, এইখানে ঠিক সেরকম এইরকম পাশাপাশি দুটো আয়না দেওয়া আছে। আমরা তো স্থলভাগের উপর টর্নেডো হোক বা অন্য কোনো ঘূর্ণিঝড়ের প্রভাব দেখতে পাই, কিন্তু সমুদ্রের উপর কিভাবে সেটা সৃষ্টি হয় সেটা তো দেখতে পাই না। এইখানে সেটাই দেখানো হয়েছে যে সমুদ্রের উপর টর্নেডো কী প্রভাব ফেলে। এই লাল সুইচটা টিপলে তাহলে আর ভালোভাবে বোঝা যাবে। এই ধোঁয়াটা উপরের দিকে উঠবে, ভালোভাবে বোঝা যাবে। মানুষের বিবর্তন দেখানো হয়েছে, কিভাবে মানুষের সৃষ্টি হয়েছে। মানুষ যখন প্রথম সৃষ্টি হয় তার ক্রিয়াকলাপ সমস্ত কিছু এখানে দেখানো হয়েছে। মানুষ যে পশু শিকার করতো, কাঁচা মাংস খেত, সেগুলো পাথর থেকে আগুন জ্বালাতো, সেইগুলো এখানে দেখানো হয়েছে। মূলত প্রাচীন যুগে মানুষের ক্রিয়াকলাপই এখানে দেখানো হয়েছে। এখানে আমাদের মানুষের শরীরের সমস্ত কিছু ভেতরের অংশগুলিকে দেখানো হয়েছে। আর এই দিকে রয়েছে প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াস হচ্ছে শরীরের মধ্যে একমাত্র মিশ্রগ্রন্থি, যেটা ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই ধরনের কাজ করে থাকে। এই প্যানক্রিয়াসের সমস্যায় আমার শ্বশুরমশাই ভুগছে কিছুদিন হলো। আমরা এইটা দেখছিলাম, এই শঙ্খটা, এই এতগুলো শঙ্খের মধ্যে আমি শাঁখ বাজাতে পারি না, এই শঙ্খটাই বাজাতে পারছিলাম কালকে। এটা কি বলছিল বেশ, কি শঙ্খ? মতি শঙ্খ। এই শঙ্খটা হচ্ছে মতি শঙ্খ। আর যারা শাঁখ বাজাতে জানেন না তারা যদি এই শঙ্খটা কিনতে পারেন তাহলে খুব ভালো হয়। এই শঙ্খটা যারা বাজাতে জানেন না তারাও বাজাতে পারবে, খুব ভালো হয়।
আমি তো শাঁখ বাজাতে পারি না, কিন্তু কাল দোকানে গেছিলাম শাঁখ কেনার জন্য, দেরাদুনে নিয়ে যাওয়া বলে, ওখানে তো শাঁখ নেই। এই শাঁখটাই একমাত্র ছিল যেটা আমি বাজাতে পারছিলাম, আর কোনো শাঁখই বাজাতে পারিনি। এই শাঁখটা দেখতেও বেশ ইউনিক, বাড়িতে তো অনেক ধরনের শাঁখ দেখতে পারবেন সবার বাড়িতে, কিন্তু এই মতি শঙ্খটা খুব একটা দেখা যায় না। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের কোরাল। পেঙ্গুইন পাখি মানুষকে বেঁচে আর মোটা দেখায়। এর ভেতরে মুখটা রাখলে বোঝা যাবে যেন আপনি এই পোশাকটি পরে আছেন। ও এর ভেতরে একটাই নকশা তৈরি করা আছে, যেটা অনেকগুলো দেখাচ্ছে, কারণ এখানে সমতল দর্পণ রাখা আছে এই কারণে। এখানে সমতল দর্পণ রাখা আছে, যেটি 22.5 ডিগ্রি করে রাখা হয়েছে এই কারণে। এইখানে যদি আপনি পা রাখার চিহ্ন আছে, এইখানে যদি আপনি পা দিয়ে দাঁড়ান তাহলে এখানে আপনার 15টি প্রতিবিম্ব দেখা যায়। 15টি প্রতিবিম্ব দেখার কারণ হচ্ছে এই সমতল দর্পণটি 22.5 ডিগ্রি করে রাখা হয়। এর ভেতরে মুখ রাখলে এখানটা দাঁড়ালে মনে হবে যেন এর মধ্যে একটা টানেল আছে, টানেল দিয়ে আপনি যেন ভিতরে প্রবেশ করতে পারেন, কিন্তু এর ভেতরে কিছুই নেই। আসলে এখানে রয়েছে একটি অর্ধস্বচ্ছ আয়না, যার কারণে এরকম দেখা যাচ্ছে। এটা হচ্ছে ভুলভুলাইয়া, এর মধ্যে থেকে আমি ঢুকবো, এন্ট্রিতে ঢুকে দেখতে পারবো, যে আমি চেষ্টা করবো যে এক্সিট দিয়েই যেন আমি বেরোতে পারি। আসুন। কেমন পুতুল আছে। এই দেখুন, আমি আমার ঠিক আমি এক্সিট থেকেই বেরিয়ে আসছি। আর তাহলে মানে খুঁজে পাবে। এই দেখুন এক্সিট পয়েন্ট। একটি সমতল দর্পণের কাঁচ রাখা রয়েছে। এই যে প্রথম কালো রঙের দাগ দেখতে পাচ্ছেন, এতটা পর্যন্তই গর্ত হয়, এতটা পর্যন্তই আছে গভীরতা। আর সমতল দর্পণের কাঁচ রাখার কারণে মনে হচ্ছে যেন অসংখ্য নিচ পর্যন্ত আছে। যত দূর চোখ যাবে যেন তত দূর মনে হবে যেন কুয়োটা যেন অনেক বড়, কিন্তু আসলে না, এটা একটা সমতল দর্পণে কাঁচ রাখা আছে। চলো।
72 ডিগ্রি কোণে রাখার জন্য এখানে আপনার 4টি প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। আপনি একা ডাইনিং টেবিলে বসে খাচ্ছেন, মনে হবে যেন আপনার সঙ্গে আপনার মতো আলো দেখতে বসে। আসলে কি না, এটা এখানে একটি সমতল দর্পণের আয়না রাখা হয়েছে, যেটি 72 ডিগ্রি কোণে রাখার জন্য এইরকম 4টি প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। অনেক খাওয়া হলো, চলো। এরকম করে দেখা এদিকেও মুখটা আবার সেদিকেও যখন ঘুরিয়ে যখন উল্টা দিকটা বানাবে, উল্টা দিকটা বানাবে না, এটা মনে হবে যে এই আয়নাটা এটা এমন কিছু না, এটা দেখো। আমি এই দিক থেকে দেখছি যে আমি নিজেকে দেখতে পাচ্ছি না, ওই দিক থেকে যিনি ক্যামেরা করছেন ওনাকে দেখতে পাচ্ছি। আর উনি ওই দিক থেকে যিনি ক্যামেরা করছেন উনি নিজেকে দেখতে পাচ্ছেন না, আমাকে দেখতে পাচ্ছেন। আমাকেও দেখতে পারি, তোমাকেও দেখতে পারি। এই এখন আমাকে দেখতে পাচ্ছি না, মাকে দেখতে পাচ্ছি। এইবার আমাকে দেখতে পাচ্ছি, আর এইবার আমি মা দুজনকেই দেখতে পাচ্ছি। শুধু মাকে দেখা যাচ্ছে না, শুধু আমাকে। আর আমি অর্ধেক অর্ধেক। এটাকে বলে হাব ইউ হাব মি। এই আয়নাটি একটি সমতল দর্পণ আয়না। এই আয়নাটি এখানে রাখার জন্য এখানে মাত্র 2টো বগি রয়েছে, কিন্তু আপনি যদি এই দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে বোধহয় এন্ডলেস ট্রেন দেখানো হচ্ছে। এটা এর বগির বোধহয় কোনো শেষ নেই। আবার এই দিকেও লক্ষ্য করলে দেখুন যেন কত বগির কোনো শেষ নেই। কিন্তু এই আয়নাটি সমতল দর্পণ হওয়ার কারণে এই 2টো বগিকে অনেকগুলো বগি হিসাবে দেখাচ্ছে। এবার আমরা সায়েন্স সিটি থেকে বাইরে বেরিয়ে যাব এবং দেখি কি করা যায়। এবার আশা করছি ওল্ড দীঘা যেতে পারবো, এবার দেখা যাক কি হয়। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার পোস্ট করা সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন।